আসসালামু আলাইকুম। আজকে আমরা ঢাকা বোর্ড ২০২৫ সালে আসা গণিত প্রশ্নের ১ নং সৃজনশীল প্রশ্নটার সমাধান দেখব। এখানে প্রশ্নটা দেখতে পাচ্ছ। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। বাকি সৃজনশীল প্রশ্নগুলো প্লেলিস্ট আকারে YouTube চ্যানেলে আপলোড করে দেওয়া থাকবে। ওইখান থেকে দেখে নিতে পারবা। এখানে উদ্দীপকে দেখতে পাচ্ছ এখানে ৩ টা সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে। এগুলোকে আমাদের তালিকা পদ্ধতিতে নিতে হবে। আর ক নাম্বার প্রশ্নে বলছে C is equal y belongs to n such that y square plus 3y plus 2 সমান 0 হলে একে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। আর খ নাম্বার প্রশ্ন পাওয়ার অফ a নির্ণয় করতে বলছে। a সেটের শক্তি সেটটা নির্ণয় করতে হবে। আর s অন বইটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তাহলে খ আর গ নাম্বার প্রশ্নের সমাধান আমরা খ এবং গ নং প্রশ্নের সমাধান আমরা a b c এই সেট তিনটা ব্যবহার করে সমাধান করব। ক নাম্বার প্রশ্নটা এখানে লিখলাম। এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। y belongs to n অর্থাৎ y এর যে মানটা হবে সেটা হবে n বলতে স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে? n n দ্বারা স্বাভাবিক সংখ্যা সেট বোঝায় এবং y স্কয়ার প্লাস 3y প্লাস 2 এখানে একটা শর্ত দেওয়া আছে। তোমরা প্রথমে এখানে যেই সমীকরণটা দেওয়া আছে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করবা। এটাকে উৎপাদকে বিশ্লেষণ করে এখান থেকে y এর মানটা বের করবা। তাহলে এখানে n টাকে লিখে নিলাম। n টা হচ্ছে তোমার স্বাভাবিক সংখ্যা। আর স্বাভাবিক সংখ্যা কোনগুলো? যেমন 0, 1, 2, 3, 4 এভাবে এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তাহলে এখন আমরা এইটাকে উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে আমরা লিখতে পারি y স্কয়ার প্লাস 3y প্লাস 2 ইজ ইকুয়াল 0। এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব এবং এখান থেকে y এর মানটা বের করব। তাহলে এখানে আমাদের এটাকে মিডল টার্ম করতে হবে। এখানে y স্কয়ারের সাথে 1 থাকলে আমরা এখানে যে ধ্রুবকটা থাকবে ওইটাকে আমরা ভাঙাবো। আর যদি y স্কয়ারের সাথে বড় কোনো সংখ্যা 1 এর থেকে বড় কোনো সংখ্যা থাকে ওই সংখ্যাটাকে আমরা এই সংখ্যার সাথে গুণ করে তারপরে আমরা সেটাকে ভাঙাবো। তাহলে এখানে 2 আছে। তাহলে আমরা 2 টাকে যদি ভাঙাই কত হয়? 2 কে আমরা ভাগ করলে 2 দিয়ে ভাগ করলে 1 হবে। ঠিক আছে? তাহলে আমরা কি করব? এখানে যে ধ্রুবক পদটা থাকবে, তাহলে এখানে যে ধ্রুবক পদটা থাকবে সে ধ্রুবক পদটাকে আমরা এমনভাবে ভাঙাবো যাতে এই ওই 2 টাকে গুণ দিলে এই 2 হবে এবং যোগ আর বিয়োগ করলে এই মাঝখানের পদটা মিলবে। তাহলে এখানে 2 আসছে আর 1 আসছে। তাহলে তোমার 2 এর গুণনকগুলো কিভাবে আসলো? তোমার 2 এর গুণনক আসলো 2 ইনটু 1, ঠিক আছে? 2 আর 1। তাহলে এই 2 আর 1 কে কিভাবে সাজালে আমরা 3y পাই? আমরা যদি 2 টাকে যোগ করি তাহলে কিন্তু 3y পাই। যেমন 2y প্লাস y মানে 2 টা y আরেকটা y যোগ করলে 3 টা y পাবো। আর 2 আর 1 গুণ করলে 2 পাবো। ঠিক আছে? আমি বলছিলাম যে এখানে যে 2 টা গুণক পাবো সেই 2 টাকে তোমার যোগ বিয়োগ করলে এই মাঝখানের সংখ্যাটা মিলবে এবং গুণ করলে ধ্রুবক পদটা মিলবে। তাহলে দেখো 2y এবং y লিখতে পারি আমরা 3y এর পরিবর্তে। তাহলে y স্কয়ার প্লাস আ 2y প্লাস y প্লাস 2 ইকুয়াল 0 এটা লিখা যায়। 2y এবং y যোগ করলে কিন্তু 3y হয় এবং 2 আর 1 গুণ করলে 2 হয়। এখানে কিন্তু y এর সাথে 1 ছিল। আর y এটার সাথেও কিন্তু একটা অন আছে। কোনো কিছুর সাথে অন গুণ আকারে থাকে। আচ্ছা দেখো, এখন এখানে যে y স্কয়ার আছে না? আমরা y স্কয়ারটাকে কিন্তু y ইনটু y আকারে লিখতে পারি। আমরা যদি ২ টা y গুণ করি তাহলে কিন্তু y স্কয়ার হবে। আবার এখানে ধরো 2 ইনটু y, 2 ইনটু y। আমি বুঝার সুবিধার্থে একটা লাইন বেশি করতেছি দেখো। আমরা 2 ইনটু y এভাবে লিখতে পারি প্লাস এখানে দেখো y এর সাথে কোনো কিছু নাই বলতে 1 আছে। তাহলে 1 ইনটু y লেখা যায় প্লাস আবার এখানে 2 আছে। তাহলে 2 এর সাথে কি আছে? 1 আছে সমান 0। আচ্ছা বলো তো এখন এই যে প্রথম ২ টা পদের মধ্যে কি মিল আছে? ধরো এখানে একটা y এখানে ২ টা y আছে আর এখানে একটা y আছে। তাহলে এখানেও y আছে, এখানেও y আছে। তাহলে আমরা এই ২ টা পদ থেকে আমরা y টাকে কমন নিতে পারি না? ধরো y টাকে আমরা কমন নিলাম। তাহলে y টাকে নিয়ে নিলে এখানে কি থাকবে? এখানে আরেকটা y থাকবে না? এটাকে আমরা ব্র্যাকেটের ভিতরে রাখলাম। এখানে প্লাস আছে, প্লাস দিব। তারপর দেখো, এখানে y ছিল, y টাকে তো আমরা কমন নিছি। তাহলে y এর চলে আসছে। তাহলে এখানে কি থাকবে? 2 থাকবে। তাহলে এখানে আমরা 2 লিখব। আবার দেখো, আমরা যদি y আর y গুণ করি তাহলে কিন্তু y স্কয়ার হবে। আবার y এর সাথে 2 গুণ করলে কিন্তু 2y হবে। ঠিক আছে? এখন এই লাইনটা তোমাদের বুঝানোর জন্য অতিরিক্ত করছি। তোমরা চাইলে এই লাইন না করলেও হয়। সরাসরি এই লাইন লিখলেও হবে। দেখো, তারপর দেখো এখানে আমাদের এখানে ব্র্যাকেটের ভিতরে y+2 আছে। আমরা এখানেও y+2 বানাবো। ঠিক আছে? তাহলে y+2 মানে ২ টাকে সেম বানাবো। তাহলে সেম বানাইতে হলে দেখো এখানে y এ আছে এবং এটার সাথে অন গুণ আকারে আছে। এখানে 2 আছে এবং অন গুণ আকারে আছে। তাহলে দেখো তো ২ টার মধ্যে কি কমন আছে? এই ২ টা পদের মধ্যে এখানে 1 কমন, এখানে 1 কমন। ঠিক আছে? এখানে 1, এখানে 1।
তাহলে আমরা প্লাস ওয়ানটা কমন নিতে পারি, কমন নাও। তাহলে ওয়ানটাকে যদি কমন নিই তাহলে এখানে কি থাকবে, শুধু ওয়াই থাকবে না, দেখো এটার সাথে মিলে গেছে না, এখানে ওয়াই আছে, তারপর এখানে প্লাস আছে, প্লাস এই প্লাস আর এই প্লাস গুণ দিলে প্লাস হবে, আর হচ্ছে তোমার এখান থেকে অন নিয়ে নিলে এখানে কি থাকবে, 2 থাকবে, ইজ ইকুয়াল 0। তাহলে অনের সাথে ওয়াই গুণ দিলে ওয়াই হবে, আর অনের সাথে 2 গুণ দিলে 2 হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছো। এখন দেখো এখানেও ওয়াই প্লাস 2 আছে, এখানেও ওয়াই প্লাস 2 আছে, তাহলে দুইটা পদ সেম, তাহলে আমরা দুইটা থেকে আমরা একটা কমন নিতে পারি, ওয়াই প্লাস 2টাকে কমন নিব, ঠিক আছে। তাহলে ওয়াই প্লাস 2টাকে এখান থেকে কমন নিলে এখানে কি থাকবে, শুধু ওয়াই থাকবে না, তাহলে আমরা ওয়াইটা লিখলাম, এখানে মাঝখানে প্লাস আছে, প্লাস দিব, এখান থেকে ওয়াই প্লাস 2টাকে তো আমরা কমন নিছি, তাহলে এখানে ওয়াই প্লাস 2টাকে নিয়ে আসলে কি থাকতেছে, শুধু 1 থাকতেছে, তাহলে আমরা শুধু 1টাকে এখানে লিখে দেবো, ইজ ইকুয়াল 0। আচ্ছা এখানে দেখো তোমার কি আসছে, ওয়াই প্লাস 2 ইন্টু ওয়াই প্লাস 1 ইজ ইকুয়াল 0। তাহলে দেখো আমাদের সমান চিহ্নের যে ডান পাশে 0 আছে, তাহলে আমরা এই পাশে বাম পাশে যদি 0 বানাইতে চাই তাহলে আমাদের কি করতে হবে, আমাদের যে কোনো একটা পদ, এই যে কোনো একটা পদের মান কি হইতে হবে, 0 হইতে হবে। হয় ওয়াই প্লাস 2 এর মান 0 হইতে হবে, তাহলে 0 সাথে এইটাকে গুণ দিলে 0 হয়ে যাবে, অথবা তোমার ওয়াই প্লাস 1 এর মান এখানে 0 হইতে হবে, তাহলে এই 0 সাথে ওয়াই প্লাস 2টাকে গুণ দিলে এখানে 0 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, মানে যে কোনো একটা 0 হইলেই আমাদের বাম পাশে মান 0 হয়ে যাবে, তাহলে আমরা কি লিখতে পারি, হয় হয় অথবা। তাহলে ওয়াই প্লাস 2 সমান সমান 0, ওয়াই প্লাস 2 এর মান 0 হইলে এখানে এটার সাথে এটা গুণ দিলে এখানে বাম পাশে 0 হয়ে যাবে। তাহলে আবার এখানে বলছি ওয়াই প্লাস 1 ইজ ইকুয়াল 0, তাহলে ওয়াই প্লাস 1 সমান 0। তাহলে এখান থেকে আমরা ওয়াই এর মানটা বের করতে পারি, ওয়াই সমান সমান কত, এখানে প্লাস 2 আছে, ডান পাশে গেলে মাইনাস 2 হবে, আর এখানে কি আছে, প্লাস 1 আছে, ডান পাশে গেলে মাইনাস 1 হবে। তাহলে ওয়াই এর মান পাইছি একটা -2, আরেকটা পাইছি -1, ঠিক আছে। তাহলে দেখো আমরা ওয়াই এর দুইটা মান পেয়েছি, একটা হচ্ছে ওয়াই এর মান হচ্ছে -2, আরেকটা হচ্ছে -1। তোমরা যদি একটু লক্ষ্য করো এখানে দেখো, এখানে বলছে ওয়াই বিলংস টু এন, এনটা কি ছিল, এনটা কি ছিল, স্বাভাবিক সংখ্যা সেট ছিল না, আর স্বাভাবিক সংখ্যা কোনগুলো, 0 1 2 3 4 5 6 এভাবে চলতে থাকবে ধনাত্মক মানগুলো। তাহলে এখানে দেখো আমাদের ওয়াই এর মান আসছে নেগেটিভ, -2 -1, বাস্তব সংখ্যা চলে আসছে। তাহলে দেখো এখানে আমাদের স্বাভাবিক সংখ্যা হচ্ছে ধনাত্মক, আর এখানে আমাদের শর্তটা দেওয়া ছিল, তাহলে এখানে ওয়াই বিলংস টু এন, যেহেতু এখানে মানগুলো ঋণাত্মক আসছে আর ধনাত্মক মান স্বাভাবিক সংখ্যা কত, 0 1 2 3 এবং ডট 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 এগুলা, তাহলে এখানে আমাদের সেটের কোনো উপাদান থাকবে না, এটার ফাঁকা সেট হবে, ঠিক আছে। তাহলে সি সেটটা বের করতে বলছে না, তাহলে সি সেটের কোনো উপাদান থাকবে না, তারা এটা হবে ফাঁকা সেট। তোমরা ফাঁকা সেট এভাবে লিখতে পারো, অথবা তোমরা এভাবে শুধু সেকেন্ড বন্ধনী দিয়ে লিখতে পারো। তাহলে এটার অ্যান্সার কি হবে, সুতরাং সি ইকুয়াল ফাঁকা সেট, এটার কোনো উপাদান থাকবে না, এটার অ্যান্সার হবে ফাঁকা সেট। এখন আমরা খ নাম্বার প্রশ্নটা সমাধান করব। এখানে খ নাম্বার প্রশ্নটা দেখতে পাচ্ছ, এ সেটের পাওয়ার সেট অর্থাৎ পি অফ এ নির্ণয় করতে হবে। এখানে এ সেট, এখানে এ সেটটা দেখো, এখানে তালিকা পদ্ধতিতে বের করে নিতে হবে, এটা সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে। প্রথমে তালিকা পদ্ধতি বের করে তারপরে পাওয়ার এ সেটের পাওয়ার সেটটা নির্ণয় করতে হবে। এইটার জন্য তোমরা এই যে পাওয়ার সেটের সূত্র জানো, যে কতটি উপাদান হবে সেটা বের করার সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n, ঠিক আছে। এখানে nটা হচ্ছে সেটের উপাদান সংখ্যা বা এলিমেন্ট নাম্বার। তাহলে এখানে খ নাম্বার প্রশ্নটা এ সেটটা ছিল এইটা, এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে, এবং এখানে আমাদের শর্তটা কি ছিল, x বিলংস টু x সার্চ দ্যাট x হবে, মানে x এর মানটা x বিলংস টু n, অর্থাৎ x এর যে মান নিব সেটা হবে স্বাভাবিক সংখ্যা, n মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা, আর x স্কোয়ারের মানটা 7 থেকে বড় হবে, এবং x কিউবের মানটা 190 এর থেকে ছোট হবে। এখানে এই এই মোটা মানে এটা হচ্ছে পেট, পেটের মধ্যে যেই মানটা থাকে ওটার অলওয়েজ বড় হয়, আর পিছনে যেটা থাকে ওটা অলওয়েজ ছোট মান হয়। তাহলে দেখো এখানে আমরা দুইটা মান লিখছি, এক্স এর মান এখানে যে আমাদের শতটা দেওয়া ছিল এক্স স্কোয়ার এবং এক্স কিউব, আমরা যদি এখানে এক্স স্কোয়ার বসাই, এক্স এর মান যদি অন লিখি, তাহলে ধরো এখানে আমরা এক্স এর মান অন বসাবো, তাহলে এক্স স্কোয়ার, তাহলে অন স্কোয়ার মানে তো অন, তাহলে অন এটা কি 7 থেকে ছোট না, এটা 7 থেকে ছোট, তাহলে এই আমরা এক্স এর মানটা অন নিতে পারবো না,
কারণ আমাদের বলছে এক্স এর মানটা হবে এক্স স্কোয়ার মানটা হবে 7 এর থেকে বড়। তাহলে এখানে এক্স স্কোয়ার মান আসছে অন, সেটা গ্রহণযোগ্য না, হবে না। তারপরে দেখো আমরা যদি এখানে এক্স এর মানটা 2 লিখি, 2 বসালে কত হয়? 2 স্কোয়ার মানে 4 আসে। তাহলে 4 ও তো 7 এর থেকে ছোট। কিন্তু আমাদের বলছে কি এক্স স্কোয়ার মানটা 7 এর থেকে বড় হইতে হবে। এখানে পেটের মধ্যে যেটা থাকবে ওটা অলওয়েজ বড় হবে। তাহলে 7 এর থেকে আমাদের বড় মান। তাহলে এইটাও আমাদের নেওয়া যাবে না। এই শর্তের মধ্যে প্রযোজ্য নয়। আচ্ছা, আমরা এখন যদি এখানে x এর জায়গায় 3 বসাই, তাহলে x = 3 হলে তাহলে আমরা কি লিখব? x স্কয়ার অর্থাৎ 3 স্কয়ার। 3 স্কয়ার করলে কত হয়? 9 হয়। আ এই 9 এটা কিন্তু তোমার 7 এর থেকে বড়। ঠিক আছে? এটা কিন্তু 7 এর থেকে বড়। আমাদের বলছে যে x স্কয়ার মানটা 7 এর থেকে বড় হবে। এটা কিন্তু 7 এর থেকে বড়। তাহলে এটা আমরা নিব। তাহলে x স্কয়ার এটা হবে। এটাই শর্তের জন্য গ্রহণযোগ্য। আচ্ছা, এখানে কিন্তু আমাদের এবং দিয়ে আরেকটা শর্ত ছিল। আমাদের ১ আর ২ এটা তো আমাদের এই ৭ এর এই শর্তটা মানে না। আমাদের এমন মান নিতে হবে যেটা এই শর্ত এবং এই শর্ত ২ টাই মানে। তাহলে আমরা যদি x এর জায়গায় ৩ বসাই, ধরো x কিউব, তাহলে x এর জায়গায় 3 কিউব কত হয়? ২৭ হয়। তাহলে আমাদের বলছে যে x কিউবের মানটা ১৯০ ডিগ্রি থেকে ছোট হয়ে যাবে। তাহলে ২৭ কি ১৯০ ডিগ্রি থেকে ছোট না? তাহলে আমাদের এটাও হবে। এই শর্তের জন্য এটা হবে, এই শর্তের জন্য ৩ হবে। এখন যদি আমরা ৪ বসাই x এর মান, তাহলে কত পাবো? ধরো x সমান ৪ হলে তাহলে x স্কয়ার, x স্কয়ার বলতে 4 স্কয়ার ১৬, সেটাও কি ১৬ টা কত? ৭ এর থেকে বড় না? তাহলে এই শর্তটা পূরণ করবেন, যা x স্কয়ার ৭ এর থেকে বড়। এবং এখানে দেখো আমরা এই কিউবের জায়গায় আমরা 4 বসাবো। x এর মান এখানে 4 বসাবো। তাহলে x কিউব সমান তাহলে 4 কিউব, তাহলে 4 কিউব কত হবে? তাহলে এটা হবে ৬৪। 4 কে কিউব করলে এখানে নিচে যে সংখ্যাটা থাকবে ওটাকে ৩ বার গুণ দিবা। মানে ৩ টা ৪ গুণ দিলে ৬৪ আসবে। তাহলে দেখো এই ৬৪ টা কত? ১৯০ থেকে ছোট না? তাহলে এখানে এই শর্তটাও পূরণ করছে যে x কিউবের মানটা ৯০ ডিগ্রি থেকে ছোট হইছে। এখন আমরা x এর মান ৫ লিখব। তাহলে কত আসছে? ২৫ আসছে না? তাহলে এইটাও আমাদের এই শর্তটা পূরণ করবে। ৭ এর থেকে ২৫ টা বড়। এবং আমরা যদি কিউবেরটা বসাই, এখানে x এর জায়গায় ৫ লিখব, 5 কিউব সমান কত? ১২৫। তাহলে ১২৫ টা কত? ১৯০ থেকে ছোট। এই শর্তটা পূরণ হবে। তাহলে x কিউবটা ১৯০ থেকে ছোট। এখন যদি তোমরা x এর মানটা ৬ বসাও, তাহলে ৬ লিখলে কত হয়? x স্কয়ার মানে 6 স্কয়ার সমান ৩৬। তাহলে ৩৬ এটা কত? ৭ এর থেকে বড়। তাহলে এইটাও পূরণ হইছে। এবং আমরা x কিউব যদি লিখি তাহলে 6 কিউব সমান, তাহলে দেখো এইটা 6 কে কিউব করলে কত হয়? ২১৬ হয়। দেখো আমাদের এখানে শর্তের মধ্যে বলছিল যে x কিউবের মানটা ১৯০ ডিগ্রি থেকে ছোট হইতে হবে। আর এখানে দেখো আমরা যদি x এর মান 6 বসাই, আমাদের প্রথম শর্তটা x স্কয়ার শর্তটা পূরণ হইছে যে ৭ এর থেকে বড় হবে। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে ২১৬ থেকে আ মানে বড় হয়ে গেছে। ১৯০ থেকে বড় হয়ে গেছে। তাহলে এটা গ্রহণযোগ্য নয়। তাহলে আমরা লিখতে পারি যেখানে x কিউবটা ১৯০ থেকে বড় হয়ে গেছে, তাহলে এটা গ্রহণযোগ্য হবে না। আমরা চিহ্নটা যেটা বড় দিক ওটা পেটের মধ্যে দিব। এখানে x কিউবটা বড় ২১৬, এজন্য x কিউবটাকে পেটে রাখছি আর পিছনে ছোট মানটা লিখছি। তাহলে এটাকে আমরা বলতে পারি যে x কিউব। এখন যদি আমরা এখানে x এর মান ৭ বসাই তাহলেও হবে না। আমাদের ৬ হইলে হবে না, ৭ হইলে হবে না, ৮ হইলেও আর কোনটাই হবে না। আমাদের এই সীমার মধ্যে শুধু কোন মানগুলো পাইলাম? আমরা এই সীমার মধ্যে ৩ আছে, ৪ আছে এবং ৫। ঠিক আছে? ৩, ৪, ৫ x এর মান ৩, ৪, ৫ আমাদের উপরের ২ টা শর্ত পূরণ করে। তাহলে আমাদের x এর মানগুলো কি হবে? ৩, ৪ আর ৫। ৩, ৪, ৫ হবে। সুতরাং A সেট এটা তো আমাদের A সেট ছিল না? তাহলে আমরা A সেট লিখব। A সমান 3, 4, 5। তাহলে এখন আমরা পাওয়ার সেট অফ A টা নির্ণয় করব। সুতরাং তোমরা লিখতে পারো P অফ A।
মানে এটা আমরা উপসেটগুলো নির্ণয় করব। তাহলে উপসেট কয়টা হবে সেটা আমরা একটা সূত্রের সাহায্যে নির্ণয় করতে পারি। আমি কিছুক্ষণ আগেও একটা সূত্র লিখছিলাম, ওইটা এখানে হবে। ধরো 2 টু দি পাওয়ার n, এটা বুঝার জন্য আমি লিখতেছি। ধরো এখানে n, টা আসলে কি? n টা হচ্ছে তোমার সেটের উপাদান সংখ্যা। এখানে কয়টা উপাদান আছে? ১ টা, ২ টা, ৩ টা। এই সেটের টোটাল তোমার ৩ টা উপাদান আছে। তাহলে এখানে n এর জায়গায় তোমরা ৩ লিখবা, 2 টু দি পাওয়ার 2 কিউব। ঠিক আছে? আর 2 কিউব বলতে এর নিচেরটাকে আমরা ৩ বার গুণ দিব। ২ গুণন ২ গুণন ২, তাহলে 2 কিউবের মান আসে ৮। তার মানে আমাদের এ সেটের টোটাল ৮ টা উপসেট হবে। ঠিক আছে? এখন উপসেট কিভাবে লিখবা সেটা দেখাচ্ছি। প্রথমে একটা সেকেন্ড ব্র্যাকেট দিবা, সেকেন্ড বন্ধনী দিবা। সেকেন্ড বন্ধনী দেওয়ার পরে একটা ফাঁকা সেট লিখবা। ফাঁকা সেট। কিন্তু ফাঁকা সেট লিখার সময় কিন্তু সেকেন্ড বন্ধনী দেওয়া যাবে না। এই ফাঁকা সেটের এরকম, ধরো ফাঁকা সেট লিখলে এরকম সেকেন্ড বন্ধনী দেওয়া যাবে না। কারণ আমরা ফাঁকা সেটটাকে ২ ভাবে প্রকাশ করতে পারি। একটা হচ্ছে শুধু এইটা দ্বারা, আরেকটা হচ্ছে শুধু সেকেন্ড বন্ধনী দ্বারা, এইটা দ্বারা। তাহলে আমরা ২ ভাবে প্রকাশ করতে পারি। কিন্তু একসাথে ২ টা কখনো লিখা যাবে না। ঠিক আছে? তাহলে আমরা প্রথমে আ একটা সেকেন্ড বন্ধনী দিব, তারপর ফাঁকা সেটটা লিখবো এবং কমা আকারে উপসেটগুলো লিখবো। তারপরে এখানে যে উপাদানগুলো আছে আমরা সিঙ্গেল করে একটা করে লিখবো। যেমন এখানে ৩ আছে। জি। ফাঁকা সেট বাদ দিয়ে বাকিগুলো সেকেন্ড বন্ধনী দিয়ে আটকে দিবা। যেমন ৩ আছে, আমরা সিঙ্গেল আকারে লিখবো। পরে কত আছে? ৪ আছে, ৪ লিখো। তারপরে সবগুলোর মাঝখানে কমা হবে। পরে ৫। ঠিক আছে? আ সিঙ্গেল আকারে লিখলাম। এখন আমরা ডাবল আকারে লিখবো। আ তাহলে আমরা সিঙ্গেল করে সবগুলো লিখবো। এখন আমরা ডাবল করে লিখবো। ২ টা করে লিখবো এবং মাঝখানে কমা দিব। তাহলে ১ম এ ধরো ৩ টাকে ফিক্সড ধরো। ৩ এর সাথে ৪ একবার লিখবা, ৩ এর সাথে ৫ একবার লিখবা। ধরো ৩, ৪, তারপরে ৩ এর সাথে ৫ একবার লিখবা। ৩, ৫। ওকে? এখন আমাদের ৩ এর কাজ শেষ। এখন ৪ থেকে শুরু করব। ৪, ৫ আমরা একবারে লিখতে পারি। ৪, ৫। তাহলে আমরা কিন্তু আর ২ বার করে লিখতে পারি না। এখন আমরা ৩ বার করে লিখবে। তাহলে ৩ টা উপাদান নিলে আমরা একবারে লিখতে পারি। তাহলে ৩, ৪, ৫। আমরা এই জায়গা নাই দেখে আমরা নিচে লিখলাম এবং সর্বশেষে একটা সেকেন্ড বন্ধনী দিয়ে দিবা। আমরা শুরুতে একটা সেকেন্ড বন্ধনী দিব, আবার সবার শেষে একটা সেকেন্ড বন্ধনী দিব। আর আমরা উপসেট লিখার সময় ১ম এ একটা ফাঁকা সেট দিব। তারপরে প্রত্যেকটা উপাদান সিঙ্গেল করে লিখবো, তারপর ডাবল করে লিখবো, তারপর ত্রিপুল করে লিখবো। যদি চাইতে মানে আরো বেশি থাকলে আমরা এভাবে করে সাজিয়ে লিখবো। তাহলে এখন আমরা হিসাব করে দেখব যে টোটাল ৮ টা হইছে কিনা দেখো। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮। দেখো আমাদের ৮ টা মিলে গেছে। তাহলে P অফ A হচ্ছে এটা। এভাবে করে তোমরা শক্তি সেট নির্ণয় করবা ৩ টা উপাদান থাকলে। সুতরাং আমরা লিখতে পারি এই A সেটের পাওয়ার সেট কয়টা পেলাম? এখানে টোটাল ৮ টা পেয়েছি। সুতরাং লিখতে পারো P অফ A সমান ৮, ৮। ঠিক আছে? এটা হচ্ছে অ্যান্সার। তাহলে এভাবে করে তোমরা সহজেই একটা সেট মানে তালিকা পদ্ধতিতে নিয়ে তারপরে তোমরা ওইটার শক্তির সেট মানে উপসেট বের করতে পারবা। ৩ টা থাকলে এভাবে করবা। আর যদি ৪ টা থাকে ওইটা অন্যভাবে করবা। ওইটা যখন ৪ টা উপাদানের সৃজনশীল সমাধান করব তখন দেখায় দিব। এখন আমরা গ নম্বর প্রশ্নটার সমাধান দেখব। এখানে বলছে যে S1 বইটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন নির্ণয় করো। তাহলে S1 বই কোনটা? এই যে এইটা হচ্ছে S1 বই। এটা দেওয়া আছে সেট গঠন পদ্ধতিতে আমাদের তালিকা পদ্ধতি তৈরি করে তারপরে ডোমেন নির্ণয় করতে হবে। তাহলে চলো আমরা গ নম্বরটার সমাধান দেখি। তাহলে এখানে দেখো আমাদের অনবোর্ডটা ১ম এ লিখলাম। S1 বোর্ডটা এখানে বলা আছে x, y যেন মানে সার্চ ডেট বা যেন যেটা বলো। তাহলে x belongs to b মানে x এর যে মানটা হবে সেটা b সেটের মধ্যে থাকবে। আবার y এর যে মানটা হবে y belongs to b, তার মানে এখানে x এর মানও b সেটের মধ্যে থাকতে হবে, y এর মানও b সেটের মধ্যে থাকতে হবে। এবং আমাদের আরেকটা শর্ত দেয়া আছে y minus x equal -1। এখন দেখো আমাদের এখানে b সেটের কথা বলছে না। আমাদের তো b সেটটা মূলত সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে। আমাদের b সেটটাকে আগে তালিকা পদ্ধতিতে করে নিতে হবে। এখানে B সেটের বলছে যে x such that x belongs to z, তার মানে x এর যে মানটা হবে সেটা হবে z। z বলতে বাস্তব সংখ্যা। আমরা জানি যে বাস্তব সংখ্যা কাকে বলে? শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকেই বাস্তব সংখ্যা বলে।
এবং এখানে আমাদের আরেকটা শর্ত জুড়ে দিছি এক্স স্কোয়ার মানটা 4 এর সমান এবং ছোট হবে। 4 এর সমান অথবা ছোট হবে এক্স স্কোয়ার মানটা। তাহলে আমরা বলছি যে পেটের ভিতরে যেটা থাকে ওটা বড় হয়। তাহলে এখানে আর পিছনে যেটা থাকে ওটা ছোট হয়। তার মানে এখানে 4 টা বড় কিন্তু এখানে নিচে একটা সমান চিহ্ন আছে। তার মানে আমরা এক্স স্কোয়ার যে মানটা নিব সেটা 4 এর থেকে ছোট হবে এবং সমান হবে। তাহলে দেখো আমরা যদি এখানে এক্স স্কোয়ার মানটা বসাই, এখন বাস্তব সংখ্যা আমি আগে বলছি যে শূন্য সহ সকল প্লাস এবং মাইনাস সংখ্যাকেই বাস্তব সংখ্যা বলে। তাহলে আমরা ধরো 0 নিতে পারবো, +1 -1 নিতে পারবো, প্লাস 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 -2 নিতে পারবো, +-3 নিতে পারবো। ঠিক আছে? এখন আমরা দেখব এই মানগুলো এখানে বসায় কোনটা লাগবে। তাহলে দেখো আমরা যদি এই শর্তের মধ্যে বসাই ধরো এক্স স্কোয়ার আছে। তাহলে আমরা প্রথমে এক্স এর মানটা আমরা 0 বসাবো। ঠিক আছে? তাহলে 0 বলতে আমরা মূলত বসাবো +-0। ঠিক আছে? 0 র সামনে প্লাস থাকুক আর মাইনাস থাকুক ওইটাকে যদি আমরা স্কোয়ার করি তাহলে কিন্তু আমরা 0ই পাবো। ধরো এক্স স্কোয়ার এটা না শর্তটা। তাহলে আমরা যদি এক্স এর মানটা +-0 বসাই তাহলে ধরো +-0 স্কোয়ার করলে আমাদের 0ই আসবে। সেটাও কিন্তু 4 এর থেকে ছোট হবে। ঠিক আছে? 4 এর থেকে এটা কিন্তু 4 এর থেকে ছোট। তারপর ধরো আমরা এক্স এর মানটা যদি +-1 বসাই, আমরা +1 কে বর্গ করলেও 1 হবে, আবার -1 কেও যদি বর্গ করি 1ই হবে। তাহলে এটা হবে 1। এটাও কি 4 এর থেকে ছোট। ঠিক আছে? আমাদের তো বলছি যে এক্স স্কোয়ার মানটা হবে 4 এর থেকে ছোট। এখন আমরা এক্স এর মানটা যদি +-2 বসাই তাহলে +-2 স্কোয়ার সমান আমরা যদি +2 কে স্কোয়ার করি তাহলেও 4 হবে, আবার যদি -2 কে স্কোয়ার করি তাহলেও 4 আসবে। কারণ বিজোড় চিহ্নের সামনে পাওয়ারের জোড় সংখ্যা থাকলে সেই চিহ্নটা প্লাস হয়ে যায়। কারণ এখানে মাইনাস 2 টা গুণ আছে আর 2 টা মাইনাস গুণ করলে কত হবে? মাইনাস ইনটু মাইনাস তাহলে হয়ে যাবে প্লাস। এভাবেও মনে রাখতে পারো। তাহলে ধরো +-2 কে স্কোয়ার করলে কত হবে? 4 হবে। আর 4 টা কি? এখানে 4 এর কি? 4 এর থেকে বলছিল যে এক্স স্কোয়ার মানটা 4 এর থেকে ছোট হবে এবং সমান হবে। তার মানে এটাও আমাদের নেওয়া যাবে। এখন আমরা যদি ধরো এক্স এর মানটা যদি +-3 বসাই, +3 যদি বসাই স্কোয়ার করি তাহলে +3 কে স্কোয়ার করলে 9 হবে, -3 কে স্কোয়ার করলেও 9 হবে। এই 9 টা কি? তোমার 4 এর থেকে বড় না? তাহলে তো এই শর্ত পূরণ করল না। এটা কি? 4 এর থেকে বড়, তাহলে আমরা এই +-3 টা নিতে পারবো না এই সেটের মধ্যে। তাহলে আমাদের বি সেটটা কি হবে? আমাদের বলছে যে এক্স স্কোয়ার মানটা 4 এর থেকে ছোট অথবা সমান হবে। তাহলে 4 এর থেকে ছোট কি ছিল? 0 ছিল, 1 ছিল এবং 4 তো 4 এর সমানই। তাহলে আমাদের বি তাহলে আমাদের বি সেটটা হবে হচ্ছে তোমার, আমরা প্রথমে মাইনাসের মানটা লিখি। আমরা কিন্তু এই মানগুলো লিখব না। আমরা লিখব এই মানগুলো। সেটের মধ্যে লিখব। এখানে যে প্লাস মাইনাস দেওয়া এই মানগুলো আমরা সেটের মধ্যে লিখব। তাহলে এখানে কত আছে? -2 আছে, তারপরে -1 আছে, তারপর 0 আছে, তারপর +1 আছে, +2। আমি এটাকে ভেঙে লিখলাম। এখানে +2 আছে, -2 আছে, +1 আছে, -1 আছে। কারণ এখানে তোমার বাস্তব সংখ্যা বলছে। বাস্তব সংখ্যা মানে তোমার শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকেই বাস্তব সংখ্যা বলে। এখন তোমরা যদি একটু খেয়াল করো দেখো, তোমার এখানে যে উদ্দীপকটা ছিল S1 বইটা ছিল। এই S1 বইয়ের মধ্যে কিন্তু সর্বশেষ একটা শর্ত দেওয়া ছিল y - x = 0 -1। ঠিক আছে? এখন এই শর্তটা ব্যবহার করবা। এই শর্তটা আমরা লিখি। তাহলে শর্তটা কি ছিল? শর্তটা ছিল y - x সমান -1। তাহলে আমাদের এখানে সমীকরণ থেকে সবসময় তোমরা y এর মানটা বের করবা। তাহলে y এর মান তাহলে y এর মান যদি এই সমীকরণ থেকে বের করতে চাই তাহলে এই x টাকে ডান পাশে পাঠিয়ে দেবে। তাহলে -x আছে ওই পাশে গেলে কি হবে? +x। তাহলে আমরা x - 1 লিখতে পারি। আমরা x টা যেহেতু প্লাস আমরা প্রথমে লিখলাম আর মাইনাসটাকে পরে লিখলাম, সাজায় লিখলাম। ঠিক আছে? তোমরা চাইলে x টাকে এখানেও লিখতে পারতা +x। আমি x টাকে প্রথমে লিখছি, -1 টাকে পরে লিখছি, সাজিয়ে লিখছি। আমাদের আরো কিন্তু 2 টা শর্ত দেওয়া ছিল। এখানে দেখো x belongs to b এবং y belongs to b। তার মানে x এর যে মান নিব সেটাও b সেটের মধ্যে থাকতে হবে, y এর যে মান নিব সেটাও কি b সেটের মধ্যে থাকতে হবে। আর আমরা b সেটটা সেট গঠনে দেওয়া ছিল সেটা আমরা তালিকা পদ্ধতিতে বের করে নিছি। এখন তোমরা একটা ছক তৈরি করবা।
একটা ছক তৈরি করবা। এখানে যে কটা মান থাকবে এখানে বি সেট এর কয়টা মান আছে 1 2 3 4 5 5টা মান আছে না, একটা করে বেশি করবা। এখান থেকে আমরা x এর মান ধরে নিব। এই বি সেটটাকে আমরা x এর মান ধরবো আর আমরা y এর মানটা বের করব। তাহলে 1 2 3 4 5টা ছিল না, আমরা 6টা করে দেবো। 1 2 3 4 5 6 6টা করে করলাম। প্রথম ঘরে ধরো x দিবা আর নিচের ঘরে ধরো y দিবা। এখন এখানে যে বি সেটের যে উপাদানগুলো পাইছি, বি সেটের যে মানগুলো পাইছি সেটা আমরা x বরাবর লিখে দিবা। x এর জায়গায় লিখে দিবা -2 -1 0 1 2। আবারও বলতেছি আমরা এখানে x এর মান বসাইতেছি, আমরা y এর মানটা এই সমীকরণ থেকে বের করব। দেখো এখন আমরা যদি x এর মান ধরো -2 ধরি, তাহলে এখানে যদি -2 বসাও, এখানে যে x আছে না, আমরা এখান থেকে ধরো আমি একটু পাশে করে দিই, ধরো y সমান x - 1 না। এখন ধরো x এর মান যদি -2 বসাও, x এর জায়গায় -2 বসাও, তাহলে -2 আর -1 তাহলে কত হইলো? -3 হইলো না? তাহলে x এর মান যদি আমরা এই শর্তের মধ্যে বসাই, তাহলে কিন্তু আমরা y এর মানটা পাইতেছি কত? -3। তাহলে এখানে y এর জায়গায় -3 লেখো। এখন আবার এই x এর জায়গায় কত লিখবা? এই যে -1 লিখবা। তাহলে x এর জায়গায় যদি -1 বসাও, -1 আর এখানে তো -1 আগেরই ছিল। তাহলে -1 -1 যোগ করলে কত হবে? -2 হবে। আবার যদি এখানে x এর মান 0 বসাও, তাহলে কত হবে? শুধু -1 থাকবে, তাহলে -1। তারপর x এর মান যদি 1 লিখো, x এর মান 1 লিখলে 1 থেকে 1 বিয়োগ করলে কত হবে? 0 হবে। x এর মান যদি 2 বসাও, তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে কত হবে? 1 হবে। এভাবে করে তোমরা y এর মানটা বের করবা। তাহলে আমরা প্রথমে x এর মান, এখানে যে b সেটটা ছিল, এখানে আমাদের শর্তের মধ্যে x এর মানটাও b সেটের মধ্যে ছিল, y এর মানটাও b সেটের মধ্যে ছিল এবং আমাদের যে b সেটটা দেওয়া ছিল সেটাকে আমরা x এর মান ধরে নিছি। x এর মান ধরে আমাদের যে শর্তটা দেওয়া ছিল, এই শর্ত থেকে আমরা সবসময় y এর মানটা নির্ণয় করব। এখানে y এর মানটা বের করছে। তাহলে এখন দেখো আমাদের যে 2টা শর্ত দেওয়া ছিল, x belongs to b এবং y belongs to b দেওয়া ছিল। এই শর্ত 2টা দেওয়া ছিল না প্রথম দিকে? তাহলে এখন আমরা দেখব যে এই শর্ত 2টাই এটা পূরণ হয়েছে কিনা। কোনগুলো শর্ত পূরণ করছে? কোন ক্রমজোড়গুলো? দেখো। এখন এখানে দেখো আমাদের যে মানগুলো দেওয়া ছিল, আ এখানে যে x এর মান দেওয়া ছিল, এখানে তো b এর মান, এই প্রথম শর্তটা পূরণ হইছে যে x এর মান হবে b সেটের মান। তার মানে আমাদের এই প্রথম শর্তটা পূরণ করছে। কিন্তু এখন দেখব যে y এর মান হবে b সেটের মান। এখন y এর যে মানগুলো আছে সেটা কি আসলে b সেটের মধ্যে আছে কিনা সেটা আমরা দেখব। যদি y এর মান b সেটের মধ্যে না থাকে তাহলে ওইটাই শর্ত পূরণ করবে না। তাহলে দেখো এই যে এখানে ধরো -3 আছে। দেখো তো এখানে আমাদের বলছে যে y টা হবে b সেটের মান। তাহলে দেখো তো b সেটের মধ্যে কোথাও 3 আছে কিনা, -3 আছে কিনা? তার মানে এটা গ্রহণযোগ্য নয়। তারপর ধরো এখানে -2, এখানে -2 আছে, এখানে আর বাকি সবগুলো মিলছে। বাকি সবগুলো আছে। তাহলে আমরা বলতে পারি যে -3 not belongs to set b, মানে -3 টা আসলে b সেটের মধ্যে নাই। কারণ আমাদের শর্তে বলছিল যে y এর মানটা অবশ্যই b সেটের মধ্যে থাকতে হবে। আর এখানে দেখতেছি -3 টা b সেটের মধ্যে নাই। তাহলে তার মানে এটা বাদ। তাহলে এইটা যদি এটার মধ্যে না থাকে তাহলে আমরা বলতে পারবো যে এখানে যে পুরো ক্রমজোড়টা আছে -2 -3, তাহলে আমরা বলতে পারবো এটা নট ইকুয়াল তোমার যে অন্তরটা ছিল s, তাহলে আমরা বলতে পারি এটা s এর মধ্যে অন্তর্ভুক্ত হবে না। তাহলে আমরা s সমান কিভাবে লিখবো? আমরা ওইটাকে বাদ দিয়ে লিখবো। s ইকুয়াল বাকিগুলোকে লিখবো। যেমন তাহলে এখানে আমরা প্রথমে সেকেন্ড ব্র্যাকেট দিব। সেকেন্ড বন্ধনী দেওয়ার পরে আমরা এইটা বাদ দিয়া এইটাকে বাদ দিয়ে বাকি ক্রমজোড়গুলো লিখবো। যেমন প্রথমে x এর মান লিখবো। x এর মান হচ্ছে -1, কমা দিয়া y এর মানটা লিখবো। তারপর কমা, তারপরে x এর মান, পরেরটা। এভাবে করে আমরা পুরো ক্রমজোড়টা সাজিয়ে লিখবো। 0, তারপর 2 অন, সর্বশেষ সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব, সেকেন্ড বন্ধনী দিয়ে দিব। এখন আমাদের বলছে কি ডোমেন নির্ণয় করতে। তাহলে আমরা তো এখন তালিকা পদ্ধতি বের করে ফেলছি। এখন আমাদের ডোমেন নির্ণয় করার কোনো বিষয় না। তাহলে ডোমেন হচ্ছে তোমার x এর উপাদান আর রেঞ্জ হচ্ছে y এর উপাদান। এটা মনে রাখবা যে ডোমেন বলে এখানে, এইটা তো আমরা জানি x এর মান, যেখান থেকে x এর মান ছিল না, এই 2 -1 টা কি x এর মান ছিল আর -2 টা y এর মান ছিল। তাহলে তোমার ডোমেন, তাহলে ডোমেন কি হবে?
এই যতগুলো এক্স এর মান আছে এই প্রথম যে মানগুলো আছে এটাই হবে ডোমেন। তাহলে -1, তারপর এখানে আছে 0, এখানে প্রথম করে আছে এক্স এর জায়গায় 1, এখানে এক্স এর জায়গায় আছে 2। তাহলে এগুলো হচ্ছে ডোমেন। আর তোমাকে যদি রেঞ্জ বের করতে বলতো, তাহলে রেঞ্জ বলতে হয় যে ওয়াই এর মানগুলা। তাহলে এক্স এর মান হচ্ছে ডোমেন আর ওয়াই এর মানগুলো হচ্ছে রেঞ্জ। তাহলে ওয়াই এর মান কোনগুলো? এই যে 8, এগুলো হচ্ছে ওয়াই এর মান। তাহলে কি কি? -2, -1, 0, 1, এগুলো এগুলো হচ্ছে রেঞ্জ। তাহলে আজকে এই পর্যন্ত ছিল। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো। আর আর দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।